অবস্থা। বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সমী পেশু। সকাল সাজে হাতের কাছে বেতার আসে, সুরের খেলা কথার মেলা টিপে দিলেই ভেসে আসে। শুনছি কারা আমরা যারা বেতার শুনেই আত্মহারা, প্রবীণ শ্রোতা খুদে শ্রোতা আবার কারা। প্রকৃতিতে ঋতু পরিবর্তনের হাওয়া বইছে, দরজায় কড়া নাড়ছে শীত। মিষ্টি হেমন্ত শেষে ঘন কুয়াশার চাদরে ঢেকে জেকে বসছে শীত। এতদিন যদিও হালকা শীত অনুভূত হতো, তবে এখনকার চিত্রটা একদম ভিন্ন। সারাদিন হিমহিম ভাব, হিমেল ভোর থেকে কুয়াশার কড়া পাহারা। সব ভেদ করে কুয়াশার চাদর ভেঙে সোনালি সূর্যের উষ্ণ জাগরণ ছড়িয়ে পড়ে শরীর ও মনে। অনেকে বলেন শীত মানেই বিবর্ণতার ছোঁয়ায় বিষাদ প্রকৃতি, তবে শীতের বিষণ্ণতায় অনাদি এক ভালো লাগাও জড়িয়ে থাকে। আর তাই তো শীত এলেই শহুরে জীবনে হাঁপিয়ে পড়া মানুষগুলো ফেলে আসা সেই শীতের স্মৃতিতে প্রচণ্ড আবেগী হয়ে ওঠে। ভালো লাগার স্মৃতিটুকু জেগে থাকুক রাত দিন। শুভকামনায় শুরু করছি আজকের সমীপেশ অনুষ্ঠান। চিঠি ও ইমেল পাঠে রয়েছে আমি জান্নাতুল ফেরদৌস তমা এবং উত্তরদানে রয়েছেন আমি মোহাম্মদ আব্দুল হক, পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা। আজ আমরা শুরু করব চিঠি দিয়ে। চিঠি পাঠিয়েছেন হুজাইফা রহমান আলিফ, জিগাতলা, ঢাকা থেকে। আপনি লিখেছেন, বাংলাদেশ বেতার আমার খুব প্রিয় এবং পছন্দের একটা বিনোদনের মাধ্যম। ঠিক তেমনি সমীপেশু অনুষ্ঠানটিও আমার কাছে আরও বেশি প্রিয়, কারণ সমীপেশুকে আমার কাছে মনে হয় সারা দেশে ছড়িয়ে থাকা শ্রোতাদের বর্ণালী এক মিলন মেলা। দেশের সব শ্রোতাদেরকে সমীপেশু একটি সুতোয় মালার মতো গাঁথতে পারে। এটা খুব ভালো লাগার একটা বিষয়। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র সঙ্গীতাঙ্গনের প্রয়াত ব্যক্তিবর্গের স্মরণে বিশেষ অনুষ্ঠান প্রচার শুরু করেছে। আমি বাংলাদেশ বেতারে নাটক অন্তপ্রাণ শ্রোতা হিসেবে আবেদন করব, নাটক অঙ্গনের প্রয়াত নাট্যকারদের নিয়ে যেন এরকমই একটা অনুষ্ঠান প্রচার করা হয়। সেই সাথে আপনি অনেকের নাম উল্লেখ করেছেন আপনার চিঠিতে। আরও লিখেছেন, বর্তমান প্রজন্মের কাছে তাদের পরিচিতি তুলে ধরার জন্য, তাদের জীবন ও সৃষ্টিকর্ম প্রচার করার জন্য সম্মানিত বেতার কর্তৃপক্ষকে আমি আকুল আবেদন জানাচ্ছি। হুজাইফা রহমান আলিফ, আপনার পত্রের জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এবং সমীপেশু অনুষ্ঠানের বিষয়ে আপনার মতামতের সাথে আমরাও কিছুটা একমত এবং আমরা চেষ্টা করছি এটাকে একটি পরিপূর্ণ মিলন মেলায় পরিণত করতে। ব্যক্তিগতভাবে এই উত্তরদানের মাধ্যমে আপনাদের সাথে আমার একটি বিনে সুতার মালা গাঁথা হয়ে থাকে। আপনাদের মতামত আমরা গুরুত্ব দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে পরিবর্ধন, পরিমার্জন করে থাকি। নাট্যকারদের নিয়ে আপনি একটি অনুষ্ঠান করার জন্য পরামর্শ দিয়েছেন, বিষয়টি আমাদের বিবেচনায় থাকলো, আমরা চেষ্টা করব। আপনার চিঠির জন্য ধন্যবাদ। মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ, রেফলেশিয়া বেতার শ্রোতা ক্লাব, শান্তিবাগ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জের বন্ধু লিখেছেন, 2025 সালের বিশ্ব বেতার দিবস পালন করার উদ্যোগ কী নিয়েছেন তা জানাবেন। আমি আগামী 13ই ফেব্রুয়ারি বেতার দিবসে বেতার ভবনে শ্রোতাদের সাথে অংশগ্রহণ করতে ইচ্ছুক। দয়া করে আমাকে আমন্ত্রণ জানাবেন। নাটক আমার খুব প্রিয়। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে প্রচারিত যে নদী এখনো কাঁদে নাটকটি আমার কাছে খুব ভালো লেগেছে। জীবনের আলো অনুষ্ঠানে আমি আগামীতে শুনতে চাই সুদের কুফল ও হালাল ব্যবসার গুণাগুণ সম্পর্কে। ভাই নাসির উদ্দিন শরীফ, আপনার পরামর্শ অনুযায়ী আমরা অবশ্যই সুদের কুফল ও হালাল ব্যবসার গুণাগুণ সম্পর্কে অনুষ্ঠান প্রচারের চেষ্টা করব। আশা করি হয়তো খুব শীঘ্রই শুনতে পারবেন। আর বিশ্ব বেতার দিবসের আমাদের অনুষ্ঠান পরিকল্পনা এখনো শেষ হয়নি। আমরা আপনাদের কাছ থেকে পরামর্শ চাইতেছি। যদি শ্রোতাদের কোনো সম্মেলন এখানে ঘটানো হয়ে থাকে, আমরা অবশ্যই আপনাকে সেক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করব। আপনার পত্রের জন্য আবারও ধন্যবাদ। নুরুল ইসলাম নির্জন, নবীন প্রবীণ রেডিও লিসেনার্স ক্লাব, ইমামগঞ্জ, চরফ্যাশন, ভোলা থেকে লিখেছেন, শুনছি বাংলাদেশ বেতারের শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন সহ সকল অনুষ্ঠান। গত 26শে নভেম্বর ওই আকাশের লজ্জা ভরা তারা এই শিরোনামে আনোয়ার উদ্দিন খানের কণ্ঠে ভোরের গানটি আমার কাছে খুব ভালো লেগেছে। এছাড়া আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট, কুকি বাজিদ, বড়িয়াহাট, শিবগঞ্জ, বগুড়ার বন্ধু লিখেছেন, গত 14ই নভেম্বর ফোন ইন অনুষ্ঠানে ডায়রিয়ায় শিশুর যত্ন নিয়ে অনেক সচেতনতামূলক কিছু জানতে পেরেছি। ম্যাগাজিন অনুষ্ঠান সেতু, এই অনুষ্ঠানে ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাবের শ্রোতা বন্ধুদের আয়োজন আমার কাছে খুব ভালো লেগেছে। সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাই নুরুল ইসলাম নির্জন এবং আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট, আপনাদের উভয়ের পত্রের জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং
আপনারা যে আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন সেগুলো আমরা আন্তরিকতার সহিত গ্রহণ করছি। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো আরও অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আপনাদের পত্রের জন্য ধন্যবাদ। এবারে আপনাদের পাঠানো ইমেল থেকে পড়ছি। মেহেদী হাসান মামুন আপন বেতার শ্রোতা সংঘ, জিয়নপুর, চড়িডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে লিখেছেন, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত ইউটিউব ভিত্তিক ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই, যা খুবই সচেতনতামূলক এবং শিক্ষণীয় একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের ৬ষ্ঠ পর্ব শেষ হয়েছে। প্রতি পর্বে ইউটিউবে উত্তর নেবার পাশাপাশি চিঠিতে উত্তর দেবার ঠিকানা বলে দেয়া হয়। আমরা কষ্ট করে চিঠির মাধ্যমে উত্তর পাঠাই, কিন্তু দুঃখের বিষয় ৬টি পর্বের একটিতেও এখন পর্যন্ত চিঠি থেকে বিজয়ী করা হয়নি, যাদেরকে করা হয়েছে ইউটিউব থেকে। এ যুগে চিঠি পোস্ট করা বেশ কষ্টসাধ্য এবং খরচ সাপেক্ষ। শুধুমাত্র যদি ইউটিউব থেকেই বিজয়ী করা হয়, তাহলে চিঠির ঠিকানা বলার কারণ কি এবং চিঠিতে উত্তর চাওয়া হয় কেন? সম্মানিত পরিচালক মহোদয়, আমার অভিযোগকৃত বিষয়টি তদন্তপূর্বক উত্তর দিলে খুশি হব। একই ক্লাব থেকে নার্গিস আক্তার লিখেছেন, অনুরোধের আসর নিবেদনের আমি একজন নিয়মিত শ্রোতা। কয়েক মাস যাবৎ নিবেদন আমাকে বেশ অবহেলা করছে। নিয়মিত গানের অনুরোধ করেও নাম শুনতে পাই না। যেখানে নিবেদনের প্রতি পর্বে কমপক্ষে ৬০ থেকে ৭০ জন শ্রোতার নামের প্রাপ্তি স্বীকার থাকে, সেখানে আমার নাম কি জায়গা পেতে পারে না? আশা করি উত্তর দিবেন। ভাই মেহেদী হাসান মামুন, চলো বদলে যায় অনুষ্ঠানের ব্যাপারে যে মন্তব্য করেছেন, মন্তব্য সঠিক। তবে আমারও একটা প্রশ্ন আছে। আপনার এখন বোঝা উচিত যে নিউ মিডিয়ার যুগ হিসেবে আমরা ইউটিউব থেকে অনেক বেশি উত্তর পেয়ে থাকি। আমরা তো চিঠি থেকেও উত্তর দিয়ে থাকি, অবশ্যই শুনে থাকতে পারেন। দেখবেন আমরা উভয় জায়গা থেকে বিজয়ী করে থাকি। আপনার মেইলের জন্য ধন্যবাদ। বোন নার্গিস আক্তার নিবেদনে আপনার চিঠি প্রাপ্তি স্বীকার না করার বিষয়টি উল্লেখ করেছেন, এটা আমরা সংশ্লিষ্ট সেকশনে জানিয়ে দেব। তবে আপনার অভিমানকে আমরা খুব পজিটিভলি দেখেছি। যেখানে ভালোবাসা আছে সেখানে অভিমান থাকে। আমাদের প্রতি আপনাদের অনেক বেশি দাবি, সেখান থেকে অভিমান তৈরি হচ্ছে। আমি এটাকে পজিটিভলি দেখছি। আপনার মেইলের জন্য ধন্যবাদ। এম জামাল আহমেদ সুবর্ণ, ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাব, কানখর্দি, কমলেশ্বরদি, খানকা, বোয়ালমারি, ফরিদপুর থেকে লিখেছেন, গত ৩০শে নভেম্বর প্রচারিত বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান আবহমান বাংলা আমার কাছে খুব ভালো লেগেছিল। এবারের আয়োজনের বিষয়বস্তু ছিল নবান্ন উৎসব। নবান্ন উৎসবকে কেন্দ্র করে আয়োজনটি আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছে। তাছাড়া ওই দিনে প্রচারিত পরাণের গান অনুষ্ঠানটি চমৎকার লেগেছে। লোকযোগানে ভরপুর ছিল। পরাণের গান অনুষ্ঠানটির সময় বৃদ্ধি করার প্রয়োজন বলে মনে করছি। আশা করছি কর্তৃপক্ষ এ বিষয়ে ভেবে দেখবেন। ভাই এম জামাল আহমেদ সুবর্ণ, আপনি আবহমান বাংলার অনুষ্ঠানটি ব্যাপারে যে মতামত দিয়েছেন সেটা সঠিক। এই অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচার করা হয়। মূলত এই অনুষ্ঠানটি ট্রান্সক্রিপশন সার্ভিস প্রযুক্ত অনুষ্ঠান। আর ট্রান্সক্রিপশন সার্ভিস আসলে অনেক চিন্তা গবেষণা করেই বিভিন্ন অনুষ্ঠান তৈরি করে থাকে। এজন্য অনুষ্ঠানটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগবে, এটাই স্বাভাবিক। পরাণের গান অনুষ্ঠানটি আপাতত ৪০ মিনিট প্রসারিত হচ্ছে এবং এই মুহূর্তে বৃদ্ধির সম্ভাবনা নেই। চাহিদা থাকার কারণে হয়তো পরবর্তী ফিক্সড পয়েন্ট, যেটাকে আমরা গ্রীষ্মকালীন ফিক্সড পয়েন্ট বলি, সেখানে বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা যেতে পারে। আপনার মেইলের জন্য ধন্যবাদ। পারভিন আক্তার আপন বেতার শ্রোতা সংঘ, মাইলাগি, মধ্যপাড়া, ঘিওর, মানিকগঞ্জ থেকে লিখেছেন, পরাণের গান অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের একটি জনপ্রিয় পল্লীগীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি আহসান হাবিব বাপ্পির উপস্থাপনায় দারুণ লাগে, কিন্তু হঠাৎ করে গত ৩০ তারিখের অনুষ্ঠানটি আহসান হাবিব বাপ্পির পরিবর্তে অন্য কেউ উপস্থাপন করলেন। একদম অগোছালো লেগেছে সেদিনের অনুষ্ঠানটি। দুটি গানের অনুরোধকারীদের নামই বলা হয়নি। এছাড়াও পরবর্তীতে চন্দনা মজুমদারের গানের ঘোষণা দিয়েও গান বাজানো হয়নি এবং অনুষ্ঠানের ইতি না টেনেই বলা হলো, একটু পরেই শুনতে পাবেন খবর। এত অসচেতন মনে অনুষ্ঠান করলে অনুষ্ঠানের প্রাণ হারিয়ে যাবে। তাই অনুরোধ রইল, মাধুর্য এবং সুন্দর কণ্ঠের অধিকারী আহসান হাবিব বাপ্পি ভাইয়া যেন নিয়মিত এই অনুষ্ঠানটি উপস্থাপন করেন। তারই উপস্থাপনায় যেন অনুষ্ঠানটি আবারও প্রাণ ফিরে পায়। আপনার অবগতির জন্য জানাচ্ছি, বর্তমানে পরাণের গান অনুষ্ঠানটি কর্তব্যরত ঘোষঘোষীকে দিয়ে উপস্থাপন করে যাচ্ছে। এ কারণে আপনার কাছে কিছুটা অসঙ্গতি মনে হতে পারে। তবে আপনারা যে পছন্দের কথা বলেছেন সেটা নিয়ে আমরা বিবেচনা করব। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
আফিয়া খানম জুলি মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়াদাইর সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন, গত 29 নভেম্বর প্রচারিত বেতার ম্যাগাজিন উত্তরণের বিশ্ববিচিত্রা পর্বে সেন্ট এডওয়ার্ডের ঐতিহাসিক রাজমুকুট বিষয়ে প্রাসঙ্গিক অনেক তথ্য জেনেছি। স্মৃতি অমলিন পর্বে দানবীর হাজী মোহাম্মদ মহসিন সম্পর্কে অজানা অনেক কথা জানা হল। বাঙালি মুসলমানই শুধু নয়, এই অঞ্চলে শিক্ষা ও সামাজিক দাতব্য কর্মকাণ্ডে যাদের অবদান সবচেয়ে বেশি, সেই তালিকায় শীর্ষে থাকা একটি নাম হাজী মোহাম্মদ মহসিন। শিক্ষাব্রতী ও সমাজসেবক দানবীর হাজী মোহাম্মদ মহসিনের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি। জীবন ও প্রকৃতি পর্বে পর্যটন রাজ্য খ্যাত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার প্রায় 100 হেক্টর জলাভূমি নিয়ে অপরূপ সৌন্দর্যমণ্ডিত বাইক্কাবিল নিয়ে প্রতিবেদনটি ছিল সময়োপযোগী। বাইক্কাবিলে হাজারো পাখির উপস্থিতিও কলতান, এছাড়াও মাছের লুকোচুরি খেলা যে কাউকে পুলকিত করবে। গত 30 নভেম্বর দর্পণ ম্যাগাজিনের শেকড়ের সন্ধানে পর্বে চায়ের রাজ্যখ্যাত সবুজ শ্যামলে ঘেরা শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এর বিস্তারিত কার্যক্রম জেনেছি। প্রতিষ্ঠানটির উদ্ভাবিত প্রযুক্তি চা শিল্পের অগ্রগতি ও উন্নয়নে প্রবাহমান অবদান রাখতে সক্ষম বলে মনে করছি। এছাড়াও রসনার সাতকাহন পর্বটিও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বোন আফিয়া খানম জুলি, আপনার দীর্ঘ মেইলটি আমরা পড়ে শুনিয়েছি এবং আপনার অধিকাংশ বক্তব্যের সাথে আমরা একমত। আপনি এখানে চার গবেষণার কথা বলেছেন, রসনার সাতকাহনের কথা বলেছেন, এরপরে জীবন ও প্রকৃতি নিয়ে আপনি কথা বলেছেন। আমরা তো চেষ্টা করি আপনাদের চাহিদা মতো অনুষ্ঠান দিতে এবং আপনাদের ভালো লাগাটা আমাদেরকেও ভালো লাগে। নিয়মিত লিখবেন এবং আপনাদের মতামতের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। চানমণি নারীর ক্ষমতায়ন বেতার শ্রোতা ক্লাব ভেলামারি মিলনবাজার মাদারগঞ্জ জামালপুর থেকে লিখেছেন, বাংলাদেশ বেতারের আমি একজন নিয়মিত শ্রোতা ও পত্রলেখক। প্রতিটি অনুষ্ঠান নিয়মিত শুনে থাকি। দর্পণ, মহানগর উত্তরণ, ডাকবাক্স, দেশ আমার মাটি আমার, দুর্বার, ক্রীড়াঙ্গন, নিবেদন, সমীপেশু নিয়মিত শুনে থাকি। আসছে বিশ্ব বেতার দিবস 2025, আগামী 13 ফেব্রুয়ারি। বিশ্ব বেতার দিবস উপলক্ষে আমার কিছু প্রস্তাবনা রয়েছে। সেগুলো হচ্ছে, সর্বোচ্চ সংখ্যক শ্রোতাদের আমন্ত্রণ জানানো হোক। আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে যে সকল শ্রোতারা সারা বছর নিয়মিত লিখে থাকে তাদেরকে প্রাধান্য দেওয়ার অনুরোধ জানাচ্ছি। শ্রোতা ক্লাব থেকে 1 থেকে 2 জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানাতে পারেন। হতে পারে সভাপতি এবং সাধারণ সম্পাদক। শ্রোতাদের জন্য সকালের এবং দুপুরের খাবারের অনুরোধ জানাচ্ছি। সেই সাথে যাতায়াত ভাতা বাবদ টিএডিএ দেওয়ার অনুরোধ রাখছি। শ্রোতাদের জন্য বেতার বাংলা এবং জনপ্রিয় লেখকের বই উপহার হিসেবে রাখতে পারেন। শ্রোতাদের জন্য একটি পর্ব রাখার অনুরোধ করছি, যেখানে শ্রোতারা বেতার সম্পর্কে 4 থেকে 5 মিনিট স্মৃতি, কথা বা বক্তব্য প্রদান করতে পারবে। এছাড়াও দেশের স্বনামধন্য কিছু কণ্ঠশিল্পীর নাম উল্লেখ করেছেন, তাদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচারের অনুরোধ আপনি রেখেছেন। একই বিষয়েও আমাদের কাছে আরও লিখেছেন মোহাম্মদ রাসেল শেখ, পূর্ব আরপাড়া আমডালা শিবালয়, মানিকগঞ্জ থেকে। বোন চানমণি এবং ভাই মোহাম্মদ রাসেল শেখ, আপনাদের পরামর্শগুলো আমাদের কাছে থাকলো, আমরা বিষয়গুলো নিয়ে বিবেচনা করব। তবে আমরা ইতিপূর্বে যে শ্রোতাদের নিয়ে প্রোগ্রাম করেছি, তাদেরকে যাতায়াত খরচ দিয়েছি, এই বিষয়গুলো আমাদের দাপ্তরিক সিস্টেমে বা অ্যাকাউন্টিং সিস্টেমে পুরোপুরি কাভার করায় নাই বিদায় এর উপরে অডিট আপত্তি এসেছে। আসার কারণে আমরা বিষয়টি নিয়ে পুনঃ ভাবছি যে এটা আসলে দেওয়া সম্ভব কি না। যদি আমরা কোনো লাইন করতে পারি তাহলে অবশ্যই আমাদেরকে ডাকবো। ততদিন সিদ্ধান্তের অপেক্ষায় থাকেন। আপনাদের মেইলের জন্য আবারও ধন্যবাদ। মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, দক্ষিণ টুটপাড়া, তালতলা, হাসপাতাল রোড, খুলনা থেকে লিখেছেন, গত 1 ডিসেম্বর প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণে বিশ্ব এইডস দিবস উপলক্ষে প্রাসঙ্গিক অনেক তথ্য জেনেছি। মরণ ব্যাধি এইডসকে রুখতে এবং বিশ্ব সচেতনতা গড়ে তুলতে বিশ্ব এইডস দিবস কার্যকরী ভূমিকা রাখছে বলে মনে করি। সংগ্রামের প্রতিচ্ছবি পর্বে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে জীবিকা নির্বাহকারী রেজওয়ান মিয়ার সাফল্যের ইতিকথা শুনে অনেকেই উৎসাহিত হবেন। রেজওয়ান মিয়ার ন্যায় সফল উদ্যোক্তা আমাদের সকলের জন্য অনুকরণীয় হতে পারে। কৃষ্টিকথা পর্বে 1983 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত মসজিদের শহর খ্যাত বাগেরহাট নিয়ে বিস্তারিত প্রতিবেদনটির জন্য ধন্যবাদ। আগামীতে এই পর্বে নড়াইল জেলা সম্পর্কে জানতে চাই এবং তারার সাথে কিছুক্ষণ এই পর্বে অভিনেত্রী সাফা কবিরের সাক্ষাৎকার শুনতে চাই।
ভাই মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, আপনার বক্তব্যগুলো আমরা যেমন পেয়েছি পড়ে শুনিয়েছি এবং এর আলোকে আমরা অনুষ্ঠান প্রচার করার চেষ্টা করব। আপনার মেইলের জন্য ধন্যবাদ। ফয়সাল আহমেদ শিপন মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়াদাইর সুলতানশাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন, গত ৩০ নভেম্বর আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ড তৌফিকুর রহমান ফারুক তার কাছ থেকে ঋতু পরিবর্তনজনিত রোগ ও প্রাসঙ্গিক অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ জেনেছি। আবহমান কাল থেকে ঋতুর এই পরিবর্তন চলে আসছে এবং চলতেই থাকবে। এই পরিবর্তনের সাথে সাথে আমাদের স্বাস্থ্যের পরিবর্তন বা রোগ ব্যাধি হওয়াটাই স্বাভাবিক। তাই আমাদের সবাইকে হতে হবে সচেতন, নিতে হবে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা। আগামীতে এই পর্বে শীতে শ্বাসকষ্ট এর লক্ষণ, উপসর্গ এবং প্রতিরোধের উপায় বিষয়ে জানতে চাই। ভাই ফয়সাল আহমেদ শিপন, আপনার শেষের বক্তব্য দিয়েই শুরু করি যে শ্বাসকষ্ট এর লক্ষণ, উপসর্গ, প্রতিরোধের উপায় বিষয়ে আমরা ইতিমধ্যে প্রচার করে ফেলছি এবং আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বিভিন্ন ঋতু উপযোগী যে সমস্ত রোগ আছে সেগুলোকে আমরা প্রচারের অংশ হিসাবে সবসময় বিবেচনা করে থাকি। আপনাদের মতামতগুলোকে আমরা সবসময় প্রাধান্য দিব। নিয়মিত লিখবেন। আপনার মেইলের জন্য ধন্যবাদ। মোহাম্মদ সেলিম হোসেন বিএসসি মেরিন ওয়ার্কশপ, সল্ট গোলা রোড, বন্দর, চট্টগ্রাম থেকে লিখেছেন, গত ২রা ডিসেম্বর পথ ও পাথেয় অনুষ্ঠানে জান্নাত বিষয়ে মাওলানা সরওয়ার হোসেনের কাছ থেকে ইসলামের আলোকে জেনেছি। জান্নাত এমন এক শান্তি সুখের চিরস্থায়ী নিবাস যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। জান্নাতের শুরু আছে, শেষ নেই। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জীবনের প্রতিটি ক্ষেত্রে জান্নাতের অনুভূতি হৃদয়ে পোষণ করে পরকালের সফলতায় নিজেকে তৈরি করার তৌফিক দান করুন। আগামীতে এই পর্বে জাহান্নাম সম্পর্কে বিস্তারিত জানতে চাই। একই বিষয় নিয়ে লিখেছেন মোহাম্মদ আনারুল ইসলাম, মৈত্রী বেতার শ্রোতা ক্লাব, বেগমপুর, বসিরহাট, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। আপনি লিখেছেন, বাংলাদেশ বেতারের আমি একজন ভক্ত শ্রোতা। সেই সাথে বাংলাদেশ বেতারের প্রতিদিনের আয়োজন আমি শুনে থাকি। সকালের অধিবেশনে বাংলাদেশ বেতার থেকে প্রচারিত পথ ও পাথেয় অনুষ্ঠানটি আমার কাছে খুব ভালো লেগেছে। এই অনুষ্ঠানে জান্নাত সম্পর্কে জানতে পেরে খুব ভালো লাগলো। তবে পথ ও পাথেয় অনুষ্ঠানটির সময় আরও ১০ মিনিট বাড়ানো হলে প্রতিটি বিষয় নিয়ে আমরা আরও বিস্তারিত শুনতে পাব। ভাই মোহাম্মদ সেলিম হোসেন এবং মোহাম্মদ আনারুল ইসলাম, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে গত ৩রা ডিসেম্বর জাহান্নাম বিষয়ে আমরা বিস্তারিত একটা আলোচনা প্রচার করেছি। আশা করি শুনেছেন, আর না শুনে থাকলেও অন্য যারা শুনেছেন এমন কারোর মাধ্যমে জেনে নিতে পারবেন। পথপাত অনুষ্ঠানটির সময় বাড়াবার কথা বলেছেন। আমরা আসলে অনুষ্ঠানের সময় বাড়ানো, কমানো বা সময়ের স্থান পরিবর্তন, 10টার জায়গায় 6টা বা 6টার জায়গায় 3টা, এই বিষয়গুলো বছরে 2বার বিবেচনা করি। এটাকে আমরা বলি ফিক্সড পয়েন্ট। বর্তমানে শীতকালীন ফিক্সড পয়েন্ট চলতেছে। এই ফিক্সড পয়েন্ট শুরু হয়েছে 1 অক্টোবর এবং এটা শেষ হবে 31 মার্চ। তো আপনাদের পরামর্শগুলো যেটা বানানো কমানোর বিষয় হয়তো পরবর্তী ফিক্সড পয়েন্টে বিবেচনা করা যেতে পারে। আপনাদের মেইলের জন্য ধন্যবাদ। আল আমিন ও রিমু আক্তার মনিরা চাটমোহর, পাবনা থেকে লিখেছেন, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে বেশ কয়েকটি ফোন ইন অনুষ্ঠান চালু আছে, যেখানে শ্রোতারা সরাসরি প্রশ্ন করতে পারে ও জবাব পেয়ে থাকে, কিন্তু সকলে লাইন পায় না। যদি অনুষ্ঠানটি ফেসবুক পেজ থেকে লাইভ করা হয় তাহলে সেখানে প্রশ্ন করলে সেই কমেন্ট থেকে কিছু উত্তর দিলে আয়োজনটি ভালো হবে, ভেবে দেখবেন। আল আমিন ও রিমু আক্তার, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, ফোন ইন অনুষ্ঠানসমূহ বর্তমানে ইউটিউব এবং ফেসবুকে লাইভ করা হয়, কিন্তু সময় স্বল্পতার কারণে 10-12টি, কখনো 15টি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়। আসলে প্রশ্ন গ্রহণ করারও একটা ফ্যাক্টর। আমি ওখানে দাঁড়িয়ে থাকি, দেখেছি অনেক প্রশ্ন আসে, অনেকেই চেষ্টা করেন। আর আমরা আসলে কাউকে ফেভার করে যে রিসিভ করি তা না, আমরা র্যান্ডমলি রিসিভ করি, তার মাধ্যমে উত্তর দেওয়া হয়। আপনাদের মতামত যেটা দিয়েছেন আমরা সেটা নিয়েও বিবেচনা করব। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ। মাহফুজ মুরাদ ইফটিজিং মুক্ত বেতার শ্রোতা সংঘ, চর বাঘুয়া, সিংগুয়া বাজার, কাপাসিয়া, গাজীপুর থেকে লিখেছেন, আমি বাংলাদেশ বেতারের একজন নিয়মিত শ্রোতা ও পত্রলেখক। দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে বেতারের সাথে আছি। আমার অনেক দিনের ইচ্ছে আমি সেতুতে আমার ক্লাবের সদস্যদের নিয়ে অংশগ্রহণ করব। আমার ক্লাবের সদস্যরাও বেশ আগ্রহী বেতারে আসার জন্য। ভাই মাহফুজ মুরাদ, শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতুতে ইফটিজিং মুক্ত বেতার শ্রোতা ক্লাব আগেও একবার অংশগ্রহণ করেছিল। আপনাদের আগ্রহের কথা জানা থাকলেও আশা করি সুযোগ পাবেন।
মোহাম্মদ আলী দ্বীপ বাংলা বেতার শ্রোতা ক্লাব, গঙ্গাপুর, মেমানিয়া, হিজলা, বরিশাল থেকে লিখেছেন, গত ৩০ নভেম্বর রাত ১০টায় প্রচারিত আবহমান বাংলা অনুষ্ঠানে শুনলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নবান্ন নিয়ে অনেক কিছু। ওই দিন রাত 10:20 প্রচারিত হয় লোকগীতের অনুষ্ঠান অনুরোধের আসর পরাণের গান। এই অনুষ্ঠানে ৩ সপ্তাহ ধরে আমার অনুরোধের গান প্রচার হয় না কেন জানতে চাই। আর লক্ষ্য করছি আগের মতো ভালো ভালো গান প্রচার হচ্ছে না। অনুরোধ করছি আগের মতো যেন ভালো ভালো গান প্রচার করা হয়। আসলে আমার ব্যক্তিগতভাবে একটা মতামত হয়েছে যে একই গান বারবার শুনলে নিজের কাছেও অনেক সময় গানের মান নিয়ে প্রশ্ন আসে যে মনে হয় ভালো হয় না। এটা আপনার ক্ষেত্রেও ঘটতে পারে, নাও ঘটতে পারে। তবে আপনার অভিযোগটি আমরা সংশ্লিষ্ট সেকশনে জানিয়ে দিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে যাতে আপনার পছন্দের মতো গান প্রচার করা হয়। প্রসেনজিৎ বিশ্বাস বড়ইতলা মোড়, খাবাসপুর, ফরিদপুর থেকে লিখেছেন, গত 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে যে আয়োজন করা হয়েছে তা আমার অনেক ভালো লেগেছে। মোহাম্মদ আসমাউল হুসনা লিখেছেন, বালিয়াঘাটা, রাজশাহী থেকে। আপনি জানিয়েছেন ৩রা ডিসেম্বর প্রচারিত পথ ও পাথেয় অনুষ্ঠানটি আপনার কাছে ভালো লেগেছে। এছাড়া বিশ্বনাথ দাস বিশু গছাহার বেতার শ্রোতা ক্লাব, রানীর বন্দর, চিরির বন্দর, দিনাজপুর থেকে লিখেছেন, সুখের ঠিকানা অনুষ্ঠানটি থেকে অনেক কিছু জানতে ও শিখতে পারছি। অনুষ্ঠানটির সময় কি 10 মিনিট বাড়ানো যায়? একই ক্লাব থেকে ত্রিবেণী রানী দাস ও সৈকত কুমার দাস লিখেছেন, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান আমি সংসারের কাজের ফাঁকে ফাঁকে শুনে থাকি। আমার কাছে ভীষণ ভালো লাগে। ভাই বিশ্বনাথ দাস বিশু এবং ত্রিবেণী রানী দাস এছাড়াও লিখেছেন সৈকত কুমার দাস, আপনাদের মেইলের আলোকে জানাচ্ছি যে সুখের ঠিকানা অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচার হলো। এটা মূলত জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিশীল থেকে প্রচলিত অনুষ্ঠান। অনুষ্ঠানের সময় বৃদ্ধির জন্য অনুরোধ জানিয়ে তাদের চিঠিপত্রের অনুষ্ঠান ডাক বাক্সতে লিখতে পারেন এবং ডাক বাক্স প্রতি রবিবার রাত্র 8:05 প্রচারিত হয়। আপনাদের মেইলের জন্য ধন্যবাদ। এছাড়া বিপ্লব খান রূপসী বাংলা বেতার শ্রোতা সংঘ, ভেলামারি, মিলনবাজার, মাদারগঞ্জ, জামালপুর থেকে লিখেছেন, আমি বাংলাদেশ বেতারের একজন নিয়মিত শ্রোতা ও পত্রলেখক। বাংলাদেশ বেতারে প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান আমার কাছে খুব ভালো লাগে। আসছে বিশ্ব বেতার দিবস সফল হোক, সার্থক হোক, এই শুভকামনা রইল। ভাই বিপ্লব খান, আপনার শুভকামনা নিয়ে আমরাও কাজ শুরু করেছি। আশা করি একটি সার্থক এবং সফল বিশ্ব বেতার দিবস আমরা শ্রোতাদেরকে সহ নিজেরা উপভোগ করতে পারব। আপনার মেইলের জন্য ধন্যবাদ। এবারে জানাবো আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা। সমী পেশু, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেল করুন isomipeshu@gmail.com এই ঠিকানায়, esamipeshu@gmail.com। প্রিয় শ্রোতা, তথ্য প্রযুক্তির এই সময়ে ডিজিটাল হয়ে উঠছে প্রত্যন্ত অঞ্চল থেকে মহাবিশ্বের প্রায় সব কিছু। সহজ হয়েছে যোগাযোগের পথ। তাই সহজ উপায়ে কম সময়ে আমাদের লিখুন ইমেইলের মাধ্যমে। আর যদি পুরাতনের গন্ধ সুবাসে কিংবা স্মৃতিতে নিজেকে বন্দি রাখতে চান, তাহলে ঝটপট কাগজ কলম নিয়ে বসে পড়ুন চিঠি সাজাতে। আপনার লেখার অপেক্ষায় আজকের মতো শুভরাত্রি। শুভরাত্রি। এতক্ষণ শুনলেন শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সমী পেশু। শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইল পাঠিয়েছিলেন জান্নাতুল ফেরদৌস তমা। উত্তরদানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক। তত্ত্বাবধানে নাজমুস সাকিব এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস। সকাল সাজে হাতের কাছে বেতার আছে, সুরের খেলা কথার মেলা টিপে দিলে ভেসে আসে, শুনছি তারা